তো খুব মন দিয়ে দেখবা। দেখো দেখো 9 অঙ্কটা আমি আগেই স্টার্ট দিয়ে রেখেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পড়ো। বলেছে দেখাও যে x + 1 টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান, ওটা প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে এর মধ্যপদ। ওটা ভালো করে বোঝো। দেখো আমার মধ্যপদ বের করার আমরা সূত্র শিখেছি। পাওয়ারে কি আছে? 2n আছে। পাওয়ারে যদি 2n থাকে, 2n মানে কি? জোড় সংখ্যা না? জোড় সংখ্যা তো। তাহলে পাওয়ার যদি জোড় হয়, পদ সংখ্যা কি হয়? বিজোড় হয় না? একটা বেশি হয় না? তাহলে পদ সংখ্যা যদি বিজোড় হয়, ধরো 3টে পদ আছে, কটা মধ্যপদ থাকে? একটা না? পদ সংখ্যা যদি বিজোড় হয়, মধ্যপদ কটা থাকে? একটা। এখানেও তাহলে একটা মধ্যপদ থাকবে। আচ্ছা, কত নম্বর পদটা মধ্যপদ? সূত্র কি? n/2 + 1। এখানে n মানে কত? 2n। তাহলে লেখো মিড টার্ম মধ্যপদ কত হবে? n/2 মানে 2n/2 + 1। তার মানে এটা n + 1, এততম পদ। এততম পদটা হবে আমার মধ্যপদ। n + 1টা হচ্ছে আমার মধ্যপদ। এবার বের করতে হবে এটা, n + 1 বের করতে হবে। বলো ফর্মুলা কি? NCR, n মানে কত? 2nCn। তারপরে NCR x টু দি পাওয়ার n - r, b টু দি পাওয়ার r লেখার দরকার নেই, 1 টু দি পাওয়ার কোনো যুক্তিকতা নাই। আচ্ছা, এবার দাঁড়াচ্ছে কত? দেখো 2nCn x টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে। তার মানে এটাই তো আমার মধ্যপদ। এবার এটাকেই ক্যালকুলেশন করে আমাকে প্রুফ করতে হবে ওইটা, যেটা দেখো আছে। এবার এটাই এখানকার অ্যাকচুয়াল। দেখো মধ্যপদ তো বেরিয়ে গেছে, আসল জায়গাটা প্রুফ করা, এটা ভালো করে শেখো। আচ্ছা, একটা কথা বলো, 2nCn এটা ফর্মুলা কি হবে? n ফ্যাক্টোরিয়াল, তাই তো, বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার। এটুকু বুঝতে পেরেছো? NCR এর ফর্মুলা লিখেছি, NCR n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। এইবার বলো তো 2n ফ্যাক্টোরিয়াল মানে কত? কেউ বলতে পারবা? 2n, তাই তো। তারপরে 2n - 1, তারপরে 2n - 2 ডট ডট করে কত পর্যন্ত যাবে? একদমই না। তুমি আমাকে একটা কথা বলো, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 × 4 × 3 × 2 × 1। 100 ফ্যাক্টোরিয়াল মানে কত? 100 × 99 করে 1 পর্যন্ত যায়। আর এটাও তো সেই 1 পর্যন্তই যাবে আলটিমেট। তাহলে কত যাবে? 6 5 4 3 2 1, একই যাবে সেই। কিন্তু আমি এতগুলো কেন লিখলাম সেটা বোঝাবো, বুঝতে পারছো তো? আচ্ছা, নিচে n ফ্যাক্টোরিয়াল, আর এটা কাটলে দেখো n ফ্যাক্টোরিয়াল হয় ইনটু x টু দি পাওয়ার n। এইবার লাইনটা ভালো করে বুঝবা। আমি যাদের মাথায় টিক চিহ্ন দিচ্ছি সেটা একটু দেখো। এটা 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 এটা, এই সবকটার মধ্যে থেকে একটা কি কমন ব্যাপার আছে বলো তো? 2। সবকটার মধ্যে থেকে দেখো 2 আমি নিতে পারি, তাই তো। কমন না, কিন্তু কেন কমন না? কারণ কমন এখানে কিন্তু যোগ নেই, গুণ হিসাবে আছে। তুমি যদি কমন হিসাবে ভাবো তো গুণ হিসাবে নিচ্ছে, কিন্তু যোগ হিসাবে না। আচ্ছা বলো তো কি বোঝো দেখি, এইখান থেকে কটা 2 আমি বের করতে পারবো? এখান থেকে একটা 2 বের করতে পারবো, এখান থেকে একটা 2 বের করতে পারবো, এখান থেকে একটা 2 নিতে পারবো, এখান থেকে 2 নিতে পারবো, এখান থেকে 2 নিতে পারবো। কতগুলো 2 নিতে পারবো এরকম ভাবে? 5টা মোটামুটি। ভেবে বলতে পারবা কতগুলো 2 আছে? n সংখ্যক, n/2। বাকিরা দেখো এখানে কতগুলো n আছে? 2 আছে, n সংখ্যক 2 আছে। এবার আমি বোঝাই কেন n সংখ্যক 2 আছে। দেখো আচ্ছা, একটা কথা বলো, 2n ফ্যাক্টোরিয়াল এটাকে ভাঙলে কতগুলো টার্ম? আচ্ছা বোঝো, ওসব বাদ দাও। বলো 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কতগুলো টার্ম থাকে? 5 4 3 2 1, 5টা। 10 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 10টা। তাহলে 2n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 2n সংখ্যক টার্ম থাকবে। তাহলে 2n সংখ্যক টার্মের মধ্যে ভালো করে দেখো, এই যে এইগুলো জোড় টার্ম আর এগুলো কি বিজোড় টার্ম। তাহলে 2n সংখ্যকের মধ্যে হাফ জোড় থাকবে, হাফ বিজোড় থাকবে। তার মানে কি 2n কে ভাঙলে কত? n সংখ্যক জোড় টার্ম আছে, n সংখ্যক বিজোড় টার্ম আছে। এবার বোঝা গেল? তাহলে এই যে জোড় টার্ম কতগুলো আছে? n সংখ্যক। তাহলে এখানে কতগুলো 2 যাচ্ছে? তাহলে বাইরে n সংখ্যক। আচ্ছা, একটা কথা বলো, এবার 5টা 2 গুণ করলে কত হয়? 2 টু দি পাওয়ার 5। 10টা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 10। n সংখ্যক 2 গুণ করলে কত হয়? 2 টু দি পাওয়ার n। তাহলে আমার এখানে আসলো 2 টু দি পাওয়ার n। বুঝলে? এইটুকু লেখার জন্য এতগুলো কথা বললাম। 2 টু দি পাওয়ার n বুঝতে পারলে? আচ্ছা, এবার বলো, এখান থেকে তো 2 কমন নিয়ে নিয়েছি, কত থাকে? এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, কত থাকে? বুঝতে পারছো? ডট ডট করে এখান থেকে n কমন নিয়ে নিয়েছি, কত? 3। এখান থেকে 2, এখান থেকে 1। এইটুকু বুঝতে পেরেছো? এবার কে কে পড়ে আছে অঙ্কের উপরে? দেখো অড টার্ম গুলো পড়ে আছে।
2n minus 1 5 3 1। আচ্ছা একটা কথা বলো, 1 into 5 করলে যা, সরি 2 into 5 করলে যা হয় 5 into 2 করলে তো তাই হয়। কমিউটেটিভ ল, গুণে যদি আগে পিছিয়ে লিখে অসুবিধা হয় না, তাহলে এটা এইভাবে না লিখে আমি একটু ঘুরিয়ে লিখে দিলাম 1 গুণ 3 গুণ 5 ডট 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 করে 2n minus 1। কোনো প্রবলেম নেই আশা করি। এটা 2n থেকে ছিল, আমি উল্টো করে লিখে দিলাম n factorial into n factorial into x to the power n। এবার একটা কথা বলো ভালো করে বুঝে, এইটুকুর ভ্যালু কত? n factorial না? এ দেখো বাবা, n into n minus 1 n minus 2 ডট ডট করে 3 to 1 গেছে, এটা মানে কত? n factorial। তাহলে এই একটা n factorial কেটে গেল n factorial এর সাথে, কাটলো, তাহলে কি পড়ে রইলো দেখো 1 3 5 ডট 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 করে 2n minus 1, তাই তো, বাই n factorial into x to the power n, ওই দেখো x to the power n, আর দেখো এই যে 2 to the power n into 2 to the power n। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো এটাই দেখো প্রুফ করতে দিয়েছে, প্রুভড। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করো, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। কিউ এর 11 এর একটা দেখো 11 এর একটা কি বলতে চেয়েছে, বলেছে 1 plus 2x to the power n এর বিস্তৃতিতে p plus 1 তম পদ এবং p plus 3 তম পদের সহগ দুটি সমান, তবে দেখাও যে p equal to n minus 1। সেম অঙ্ক প্রায়। দেখো বলেছে 1 plus x to the power 2n এই বিস্তৃতি, তাই তো, 1 plus x to the power 2n। হ্যাঁ বলেছে কি কি, p plus 1 তম আর p plus 3 তম পদের সহগ সমান। তাহলে তুমি প্রথমে t of p plus 1 এটা বের করো, আর t of p plus 3 বের করো, এই দুটো বের করো, বের করে দে সহগ সমান করে দেবো, অঙ্ক শেষ। সিম্পল লজিক। তো এটা কত হচ্ছে বলো, এটা তো r plus 1 ফরম্যাট আছেই, তাহলে কি হবে বলো, 2ncp, তাই তো, ncr। দেখো a টু দি পাওয়ার লেখার কোনো যুক্তিকতা নেই, 1 আছে, তাহলে b টু দি পাওয়ার n minus r, তাহলে কত হবে বলো, 2n, ও b টু দি পাওয়ার r তো শুধু, তাই না, অনলি p, ঠিক আছে। আর এটাকে আমরা কিভাবে লিখবো, t p plus 2 plus 1, তাই না, তার মানে p plus 2 এর জায়গায় আমরা মনে মনে r ভেবে নিলাম, এটা কি r, তাহলে ফর্মুলা কি ncr, তাই তো, a টু দি পাওয়ার লেখার কোনো যুক্তিকতা নেই, কারণ 1 টু দি পাওয়ার, আর x টু দি পাওয়ার r, r মানে হচ্ছে p plus 2, p plus 2। এবার দেখো তোমাকে একটা জিনিস বলে দিয়েছে যে এই দুটো পদের যে সহগ সে দুটো সমান। সহগ কোনটা, এই পদের সহগ এটা আর এই পদের সহগ এটা, এই দুটো সহগ বলে দিয়েছে সমান। দেখো তোমাকে বলে দিয়েছে এই দুটো পদের সহগ সমান, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি আমরা, 2ncp equal to 2ncp plus 2, এই দুটো পদের সহগ সমান। তাহলে ভালো করে বুঝো, এই সহগ যদি সমান হয়, দেখো তোমাদের মনে আছে এই ফর্মুলাটা, ওই ncp equal to যদি ncq হতো, তাহলে কি হতো, এখান থেকে হয় p equal to q হতো, আর না হয় কি হতো বলো, p plus q equal to n, এটা হতো। তাহলে দেখো এইটা ফর্মেটে আছে, দেখো এই ফর্মেটে আছে ncp equal to ncq, ওই যে ওই ফর্মেটটা আছে। তাহলে কি হবে, হয় p equal to কি হবে, নিচে দুটো সমান হবে, নয় নিচে দুটো যোগ করে উপরটার সাথে ইকুয়াল হবে, তাই তো। তাহলে দেখি একবার সমান করে, p is equal to p plus 2। আচ্ছা p আর q যদি সমান করি, দেখো এখান থেকে p তো কেটে যাচ্ছে, কোনো ভ্যালুই বের হচ্ছে না, 2, তাই না, এটা করা যাবে না। তাহলে তাহলে আরেকটা কি বাকি রইলো, p plus 2, এই যে p plus q equal to n, n মানে কত, 2n। এবার দেখো তোমার কত দাঁড়াচ্ছে, 2p plus 2 equal to 2n, 2 কেটে দাও সবার থেকে, তাহলে p plus 1 equal to n। দেখো কার ভ্যালু বের করতে দিয়েছে, প্রুফড হয়ে যে p এর ভ্যালু বের করতে দিয়েছে, দেখো p is equal to n minus 1, এটাই দেখো প্রুফ করতে দিয়েছে, দেখো প্রমাণ করো p equal to n minus 1, বাস প্রুফড, ইজি অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। 11 1 লিখলাম আমরা। বলেছে এই বিস্তৃতিতে দেখো কি বলেছে, x স্কয়ার এর সহগ 27 আর x টু দি পাওয়ার 11 এর সহগ -192, তবে দেখাও যে ইকুয়াল টু -1। বুঝো, আমরা এটাকে ফার্স্টে বিস্তৃতি করব, কিন্তু বিস্তৃতি করার আগে দেখো এখানে তিনটে টার্ম আছে, আমরা কি দুটো টার্মে এনে নেব। দেখো অনেকে এটা এরকম ভাববে যে a1 প্লাস এটাকে a ভাবলো, এটাকে b ভাবলো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এরকম না করে যদি আমরা এরকম ভাবি, দেখো তো 1 প্লাস এখান থেকে x কমন নিলে দেখো a plus 2x এই দাঁড়াচ্ছে না, আমি ব্যাপারটাকে এটা ভাববো, এটাকে a ভাববো, এটাকে আমি b ভাববো। কেন b এটাকেই ভাবছি একটু ভেবে দেখো, আমি একটা পার্টকে যদি 1 ধরে নিই, তাহলে আমার একটা পার্টের ঝামেলা পুরো মিটে গেল। মানে a যদি 1 হয় তাহলে দেখো এই পার্টটা লিখতেই হবে না, 1 এর পাওয়ার যাই থাক সেই তো 1ই হবে।
বি একটা পার্ট বড় থাক আর একটা পার্ট ছোট থাক, দুটোকে অর্ধেক অর্ধেক করে তো ওইভাবে লাভ নেই, একটাকে একদমই দেখো এক লেখার অর্থ কি, এক লেখা মানে একের পরে যা থাক মুছে যাবে, শুধু এই পার্টটা নিয়ে হিসাব করলে আমার হয়ে যাবে। এবার এটাকে আমি সুন্দর করে ভাঙাবো, ভাঙালে কি হবে বলো, a টু দি পাওয়ার n মানে 1 প্লাস তারপরে কত হবে বলো nc1, দেখো a টু দি পাওয়ার হিসাব করতেই হবে না, ও তো সবসময় একই হবে, b টু দি পাওয়ার 1 তাই তো, x ইনটু a প্লাস 2x, তারপরে 6c2, তারপরে কত হবে বলো x স্কয়ার ইনটু a প্লাস 2x তার হোল স্কয়ার, বুঝতে পারছো তো, 6c2 a টু দি পাওয়ার তো লেখার দরকার নেই, b টু দি পাওয়ার 2 লিখে দিলাম, প্লাস 6c3 x কিউব a প্লাস 2x তার কিউব, বুঝতে পারছো, প্লাস তারপরে কত হবে বলো 6c4 x টু দি পাওয়ার 4 a প্লাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 6c5 x টু দি পাওয়ার 5 a প্লাস 2x টু দি পাওয়ার 5। এবার দেখো 6c6 আসা মানে তো লাস্ট টার্মে চলে আসা, তাহলে কত হবে বলো x টু দি পাওয়ার 6 a প্লাস 2x। সত্যি কথা বলতে কি বলতে এইগুলো লেখার কোনো দরকারও ছিল না, এই যে এতগুলো লেখার দরকার ছিল না, জাস্ট আমি বোঝালাম, তুমি এখন আমি যখন অঙ্কটা বলবো তখন বুঝবা যে এগুলো কেন দরকার নেই। দেখো তোমাকে কার সহগ বের করতে দিয়েছে বা বলে দিয়েছে x স্কয়ার, আচ্ছা বলতো হবে x স্কয়ারের সহগ আমি লিখলাম কত হবে, আগে দেখি কত হবে। দেখো এখানে কোথায় কোথায় x স্কয়ার আসছে তুমি হিসাব করো, এখানে তো x এর কোনো গল্পই নেই। আচ্ছা দেখো তো এখানে একটা x পাচ্ছো আর দেখো এখানে একটা x পাচ্ছো, তো এই দুটো গুণ করলে x স্কয়ার আসে, আসলো তো, আচ্ছা বলো তো এই দুটো গুণ করলে তো x স্কয়ার আসলো, কিন্তু তার সহগ কত রইলো, দেখো এখানে 6c1 আর 2, তাহলে কত রইলো 6c1 ইনটু 2, কি বুঝতে পারছো কত দাঁড়ালো 6c1 ইনটু 2, আর কি কিছু আছে এখানে, আচ্ছা এর পরের টার্মে আসো, দেখো তো পরের টার্মে কোনো x স্কয়ার আছে তোমার মনে হয়, কোথায়, এই দেখো এই যে x স্কয়ারের সাথে এটা গুণ করলে তো চলে আসবে, তার মানে যে 6c2 আর এখান থেকে দাঁড়াবে a স্কয়ার, তাই তো, তাহলে কত দাঁড়ালো প্লাস 6c2 ইনটু a স্কয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা এবার তুমি হিসাব করে দেখো এরপর থেকে তুমি যতই গুণ করো কোনোদিন আর x স্কয়ার তুমি পাবা, কেন পাবা না, দেখো এখান থেকে x স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানে তো নিজে x কিউব আছে, এরপর থেকে তো সব x এই তো পাওয়ার x স্কয়ার থেকে বড়, তার থেকে তার সাথে যদি আমরা কিছু গুণ করি তাহলে x এর পাওয়ার আরো বড় হয়ে যাবে, তার মানে দেখো এইটুকু অবধি যথেষ্ট ছিল, তাই না। তাহলে এবার বলো এইটার ভ্যালু কত, 6c1 মানে কত 6, nc1 মানে n মানে 6 2 12 প্লাস 6c2 মানে 15 a স্কয়ার, এটা কি আসলো x স্কয়ারের সহগ, এটা কত বলেছে বইতে দেখো 27, তার মানে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 12 প্লাস হ্যাঁ বলো ইকুয়াল টু 27, তাই তো, তাহলে 15 স্কয়ার ইকুয়াল টু 12 থেকে 27 থেকে 12 বাদ দিলে 15, তাহলে স্কয়ার ইকুয়াল টু 1, a ইকুয়াল টু কত রইলো -1। এবার তোমাকে প্রুফ করতে হবে এর ভ্যালু -1, তাই তো, কিন্তু আমার এসছে এর ভ্যালু +-1। এবার অনেকে কি করবে জানো, দেখো আরেকটা বলে দিয়েছি x টু দি পাওয়ার 11 এর সহগ -192, তাই না বলে দিয়েছে তো, তাহলে অনেকে কি করবে এবার এখান থেকে x টু দি পাওয়ার 11 এর সহগ খোঁজা শুরু করবে, করে সমান সমান 192 করবে, ওখান থেকে এর ভ্যালু নিশ্চয়ই -1ই আসবে হয়তো বা, নাহলে উত্তর মিলবে কি করে, কিন্তু এইভাবে করতে যেও না, তাতে অঙ্কটা লেন্দি হবে, ঠিক আছে। কি করা উচিত শোনো ভালো করে, দেখো তুমি একটা কথা বুঝো, আমাকে একটা জিনিস বুঝলে হয়ে যাবে, x টু দি পাওয়ার 11 এর সহগ কত আছে -192, একটা কথা বুঝো এর ভ্যালু আমার দুটো এসছে, একটা +1 একটা -1, তাই তো, আমার যদি এই অঙ্কে এর ভ্যালু +1 বসাই তাহলে কোনো টার্ম নেগেটিভ হবে, তুমি এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে তোমার মনে হয় কোনো টার্ম নেগেটিভ হবে, সবই তো পজিটিভ হয়ে যাবে, তার মানে এর ভ্যালু কি +1 হতে পারে, হতে পারে না, কেন x টু দি পাওয়ার 11 এর সহগ তো -192 বলেছে, তাহলে প্লাস তো কোনোদিন হতেই পারে না, বুঝতে পেরেছো, তার মানে কত হবে এর ভ্যালু, যেহেতু x টু দি পাওয়ার 11 এর সহগ -192 আছে, তাহলে এখানে কোথাও না কোথাও তো মাইনাসের টার্ম আসছে, তো এর ভ্যালু প্লাস হলে তো কোনোদিন এটা মাইনাস আসবেই না, তাহলে এর ভ্যালু কত দাঁড়ালো -1, বুঝতে পেরেছো, লিখে দেবা যেহেতু x টু দি পাওয়ার 11 এর সহগ -192, সুতরাং এর ভ্যালু +1 হতে পারে না, তাই সুতরাং a ইকুয়াল টু -1 প্রুভড, বুঝা গেল বিষয়টা। আচ্ছা দেখো এবার 13 একের অঙ্কটা দেখো কি বলেছে, এটা দেখাও 64 দ্বারা বিভাজ্য, দেখো বিভাজ্যতার অঙ্ক আমরা গাণিতিক আহরণ তত্ত্বে করেছিলাম, কিন্তু কোন ধরো পরীক্ষায় তোমার এসছে দেখাও যেটা 64 দ্বারা বিভাজ্য, তোমাকে যদি গাণিতিক আহরণ তত্ত্ব না বলে দেয় তাহলে তুমি না এই এখন যেটা আমরা শিখবো সেটাও করতে পারো,
ঠিক আছে? কিন্তু যদি বলে দেয় গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে করো, তাহলে কিন্তু ওটাই করতে হবে, বলে দিলে করতে হবে। আর না বলে দিলে এখন আমরা যেটা শিখছি সেই মেথডও কিন্তু তোমরা করতে পারো। দেখো এটাকে তোমাকে দেখাতে হবে 64 দ্বারা বিভাজ্য। তো কিভাবে করবো দেখো। আচ্ছা বলো তো 3 স্কয়ার দিকে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে আমরা এটাকে 1 + 8 টু দি পাওয়ার n এরকম লিখতে পারি, তাই না? 9 টু দি পাওয়ার n তো আসলো আলটিমেট, -8n -1, এটুকু ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা a + b হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে এসেছে। কি ফর্মুলা? a + b হোল টু দি পাওয়ার n এর a টু দি পাওয়ার n প্লাস nc1, দেখো a মানে তো 1, তো লেখার কোনো দরকার নেই, b টু দি পাওয়ার 1 প্লাস nc2 b স্কয়ার, তাই তো, প্লাস nc3 b কিউব, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। লাস্ট টার্মটা কত হবে? লাস্ট টার্মটা কি হয়? b টু দি পাওয়ার n, b মানে কত? 8, লাস্ট টার্মটা হবে 8 টু দি পাওয়ার n, ব্র্যাকেট শেষ করলাম। আচ্ছা এখান থেকে কত দাঁড়ালো? -8n -1, এটুকু বোঝা গেছে? এবার লক্ষ্য করো, দেখো এইটার ফর্মুলা ফেলেছি আর -8 এর -1 কে চুপচাপ রেখে দিয়েছে। এবার দেখো তো এটা 1 রইল, nc1 এটা মানে কত? nc1 মানে n, আমরা জানি nc1 মানে n, আর এখানে কত দাঁড়ালো? 8, তার মানে এটা কত দাঁড়ালো? অ্যাকচুয়ালি 8 এর দাঁড়ালো না, 8 টু দি পাওয়ার 1 মানে 8, আর nc1 মানে n, তাহলে nc1 মানে তো n, 8n। আচ্ছা প্লাস ওটা মানে কত? nc2 * 8 স্কয়ার প্লাস nc3 * 8 এর কিউব প্লাস ডট 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 করে প্লাস 8 টু দি পাওয়ার n -8 এর -1, সব টুকে দিলাম। এবার দেখো তো একটা মজার বিষয়, দেখো যে +1 এই যে -1 কেটে গেল, +8n -8n কেটে গেল। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 8 স্কয়ার, তারপর 8 এর কিউব, তারপর 8 টু দি পাওয়ার 4, দেখো ক্রমশ বাড়তে থাকছে, মিনিমাম 8 স্কয়ার তো আছে, তার মানে তুমি 8 স্কয়ার কমন নিতে পারো। তাহলে দেখো তো এখানে কমন নিলে এখানে দাঁড়াচ্ছে nc2 প্লাস এখান থেকে দাঁড়াচ্ছে nc3, আর 8 এর কিউব থেকে কমন নিলে 8, নরমাল 8 প্লাস ডট 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 করে প্লাস এখান থেকে 8 টু দি পাওয়ার n - 2 হয়ে যাবে, কারণ 8 স্কয়ার কমন নিয়েছে, দুটো 8 কমে যাবে। 8 স্কয়ার কত? এইবার তাহলে কাজ করে এটাকে 64 এখানেই লিখে দিলাম আমি, 64। এবার দেখো 64 ইনটু যা থাকার আছে, 64 দ্বারা বিভাজ্য তো হয়ে গেল, এটুকুই অঙ্ক। তোমাকে তো 64 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে, তুমি বলো না, ধরো 35 কে তুমি যে কোনো সংখ্যাকে তুমি যদি 5 দ্বারা বিভাজ্য দেখাতে চাও, তা 5 ইনটু যা খুশি থাক সেটা তো 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তো 64 ইনটু যা খুশি থাক আমার দেখার দরকার নেই, 64 দ্বারা তো বিভাজ্য হয়ে গেল, লিখে তো যা 64 দ্বারা বিভাজ্য। ওই জন্য তো বললাম যে যদি গাণিতিক আহরণ তত্ত্ব লেখা না থাকে তাহলে এই মেথডটা খুব ছোট হয়ে যায়, আর যদি লেখা থাকে তাহলে তো তোমাকে গাণিতিক আহরণ তত্ত্ব দিয়ে করতে হবে। ঠিক আছে, লিখে নিও যাহা 64 দ্বারা বিভাজ্য, ব্যাস। এখানে একটা ভালো ব্যাপার, এখানে কোনো এক্সট্রা জ্ঞানও লিখতে হয় না, কিছুই লিখতে। দেখো 13 × 3 একই রকম প্রায় অঙ্কটা, তোমাকে কি বলেছে? 14 টু দি পাওয়ার n -13n -1 কত দ্বারা বিভাজ্য দেখাতে হবে? 13 দ্বারা। খুব সিম্পল ব্যাপার এটা। ওই একই ভাবে 14 কে কত লিখবো? 1 + 13 টু দি পাওয়ার n -13n -1, তো দ্বিতীয় প্রায়। দেখো প্রথমে কি হবে? a টু দি পাওয়ার n, তারপরে প্লাস nc1 a টু দি পাওয়ার 1 b টু দি a টু দি পাওয়ার n -1 b টু দি পাওয়ার 1, তারপরে প্লাস nc2 13 স্কয়ার, তাই তো, তারপরে ডট 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 করে 13 টু দি পাওয়ার n -13n -1। দেখো এটা আর কিছু বেশি কায়দার দরকার নেই। এই দেখো এই যে +1, এই যে -1 কেটে গেল। এই দেখো nc1 মানে তো n, তো 13n মানে কত? 13, তো 13n আর -13n কেটে গেল। দেখো এখান থেকে 13 স্কয়ার মিনিমাম কমন যাচ্ছে, মানে 169 কমন যাচ্ছে। কমন গেলে nc2 প্লাস ডট 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 করে 13 টু দি পাওয়ার n -2। এবার একটা কথা বোঝো, শেষ অঙ্ক 169 তো 13 দ্বারা বিভাজ্যই। আরে তুমি চাইলে এখান থেকে 13 কমন নিতে পারতা, কিন্তু 13 স্কয়ার তো কমন যাচ্ছে তাই নিয়ে নিয়েছে, তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য হলো, তো প্রমাণিত, প্রুভড, শেষ। এই অঙ্কগুলো তো আরো সহজ, জাস্ট এই একটাই কাজ, দেখো বেশিরভাগ অঙ্কে ওই 1 প্লাস সামথিং করে লিখতে হয়, যা থাকবে 15 থাকলে 1 + 14, 16 থাকলে 1 + 15, এইভাবে ভাবতে হবে। তো এইভাবে করলে অঙ্কগুলো হয়ে যায়, প্রুভড। লিখে দেবা যাহা 13 দ্বারা বিভাজ্য। কি বলেছে? 4 টু দি পাওয়ার 2n + 2, তারপরে প্লাস ও -15n -16। দেখো এই অঙ্কটা আমরা কি করে করব? সেমই একটু, জাস্ট একটু। আচ্ছা দেখো তো এখান থেকে পাওয়ারে 2 কমন যায়, তাহলে কত থাকবে ব্যাপারটা? 16 টু দি পাওয়ার n + 1 হয়ে যাবে। বুঝেছো তোমরা এটা? দেখো এখান থেকে যদি 2 কমন যায়, 4 স্কয়ার 16, 16 টু দি পাওয়ার n + 1। ক্লিয়ার হচ্ছে এটা খুব ব্যাপারটা? -15n -16। আর তো আশা করি বলতে হবে না, 16 কে কত লিখবা? 1 + 15। ওই প্রতি অঙ্কে কি ওইভাবেই ভাববা, 16 কে লিখবা 1 +
15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15 আর মাইনাস 16 বোঝা গেছে ফর্মুলা ফলো a টু দি পাওয়ার n প্লাস এইবার দেখো nc1 এখানে n মানে n প্লাস 1 দেখো n এর জায়গায় এখানে n প্লাস 1 আছে তো তুমি কত লিখবা n প্লাস 1 c1 ই তো লিখবা স্বাভাবিক তারপরে a টু দি পাওয়ার লেখার কোনো যুক্তিগত নেই b টু দি পাওয়ার 1 তাই তো তারপরে প্লাস n প্লাস 1 c2 তারপরে 15 স্কয়ার তাই তো আর লিখতে হবে না লাস্টে কত হবে বলো 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15 আর মাইনাস 16 এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আর একটা লাইন একটু বুঝলে হয়ে যাবে 1 প্লাস দেখো তো একটা জিনিস n প্লাস 1 c1 মানে কত n প্লাস 1 সাথে 15 গুণ আছে না তাহলে 15 ইনটু n প্লাস 1 তো সেটাকে আমি 15n প্লাস 15 লিখতে পারি 15 ইনটু n প্লাস 1 তাহলে 15n প্লাস 15 ঠিক আছে না তারপরে কত দাঁড়াচ্ছে বলো n প্লাস 1 c2 15 স্কয়ার প্লাস ডট ডট করে 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16 একটা মজার ব্যাপার দেখো এই দেখো 15n কেটে গেল দেখো 15 কে 16 ওই দেখো মাইনাস 16 ওইভাবেই হিসাব থাকবে কোনো টেনশন নেই এই যে 15 কে 16 এই যে মাইনাস 16 কেটে গেল হলো কাটা এইবার দেখো তাহলে কি দাঁড়ালো এই যে 15 স্কয়ার যাচ্ছে কমন নাও 15 স্কয়ার কমন 15 স্কয়ার মানে 225 কমন চলে গেল তাহলে রইলো কত n প্লাস 1 c2 লাস্ট ডট ডট করে এখান থেকে কত দাঁড়াচ্ছে 15 টু দি পাওয়ার n মাইনাস 1 কারণ মাইনাস 2 করব n প্লাস 1 মাইনাস 2 তার মানে কত মাইনাস 1 ব্যাস তাহলে দেখো 225 দ্বারা বিভাজ্য ওটাই প্রুফ করতে দিয়েছে দেখো তাইনি তাই তো 225 দ্বারা বিভাজ্য একই অঙ্ক একদম সব অঙ্ক দেখো তিনটে অঙ্ক আমি করে দিলাম একই অঙ্ক প্রত্যেকটা ব্যাস যা লেখাটা যাহা 225 দ্বারা বিভাজ্য একটা জাস্ট 14 দুইটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো 14 অঙ্কগুলো একটু দেখে নাও এই অঙ্কগুলো আমরা আগেও দেখেছি দেখো 14 দুইটা আছে 1.02 টু দি পাওয়ার 4 এরকম আছে না তোমাকে কি বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত হ্যাঁ টু দি পাওয়ার 8 আচ্ছা আচ্ছা ও এক একটা 4 আছে যাই হোক তবে এই অঙ্কগুলো একদম সিম্পল কিছু ভাবতে হবে না 1 প্লাস 0.02 টু দি পাওয়ার 8 এই রকম ভাবে ভাবতে হবে আর কিছু না a প্লাস b হোল টু দি পাওয়ার 8 এরকম আগেও ছিল অতি সংক্ষিপ্ততা মনে করে দেখো অতি সংক্ষিপ্ততা পয়েন্ট ছিল না 999 টু দি পাওয়ার ছিল তাই না ওটাকে 1000 মাইনাস 1 করেছিলাম এটাকেও তাই যেমন ধরো এর আগের সংখ্যাটা আছে 14 এর একটা দেখো 0.999 ওটা 1 থেকে বাদ দিয়ে দেবা বুঝতে পারছো তো এইভাবে করতে হবে তো এইগুলো তোমরা করে নিতে পারবা তোমরা এখন 16 অঙ্কটা করো 16 এরটা 16 এটা জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম 16টা দেখো ভালো বেশ একটা অঙ্ক দেখো 16 অঙ্কটা টোকো আগে কি বলেছে দেখো বলেছে প্রমাণ করো এটা তাহলে অঙ্কটাকে লিখে নি কি আছে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরে কত আছে বলো x টু দি পাওয়ার n মাইনাস 1 a বাই কত আছে বলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n minus 2 a স্কয়ার by n minus 2 factorial 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে a to the power n by n ফ্যাক্টোরিয়াল ডট 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 করে a টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ওকে এইবার লক্ষ্য করো বিষয়টা এটা সমান সমান তোমাকে একটা প্রুফ করতে দিয়েছে কি প্রুফ করতে দিয়েছে না x a টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো আচ্ছা আমি একটা কাজ করছি দেখো প্রুফটা দিকে তুমি যদি একবার তাকাও দেখো প্রুফে দেখো ডান দিকে বাইতে একটা n ফ্যাক্টোরিয়াল আছে দেখতে পাচ্ছ প্রুফের ডান দিকে একটা n ফ্যাক্টোরিয়াল আছে তাহলে তুমি এক কাজ করো ওই 1 বাই n ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিয়ে নাও আমি কমন নিয়ে নিচ্ছি 1 বাই n ফ্যাক্টোরিয়ালকে দেখো প্রথমে 1 বাই n ফ্যাক্টোরিয়াল আছে তাহলে প্রথমটা কত পড়ে থাকছে x টু দি পাওয়ার n পড়ে থাকছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়টা দেখো প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 a বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টর দেখো এখানে তো কোনো n ফ্যাক্টোরিয়াল ছিল না কিন্তু আমি কমন নিয়ে নিয়েছি তাহলে একটা কাজ করি নিচে গুণ করেছি হিসাবে তাহলে উপরে গুণ করে দেবো ইনটু n ফ্যাক্টোরিয়াল এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি তো এখান থেকে কোনো n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারছি না তাহলে এইভাবে ভাবো উপরে একটা n ফ্যাক্টোরিয়াল গুণ করলাম নিচে একটা n ফ্যাক্টোরিয়াল গুণ করলাম এবার নিচের n ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিয়ে নিলাম আর উপরেরটা পড়ে রইল ধরো 5 দিয়ে উপরে নিচে গুণ করে নিচের 5টাকে কমন নিচে উপরে 5টা পড়ে আছে এরকম ভাবে ভাবো বুঝতে পেরেছো তো সিম্পল এবার প্লাস আচ্ছা এখানেও কি n ফ্যাক্টোরিয়াল আছে এই তো নিচে তাহলে একই ভাবে উপরে n ফ্যাক্টোরিয়াল গুণ করো নিচে n ফ্যাক্টোরিয়াল গুণ করো নিচের n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নিয়েছি উপরে n ফ্যাক্টোরিয়ালটা পড়ে থাক তাহলে কত দাঁড়াবে দাও বলো এটা x টু দি পাওয়ার n মাইনাস 2 a স্কয়ার n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ওকে আচ্ছা প্লাস ডট 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 করে প্লাস দেখো বাবা এখান থেকে তো n ফ্যাক্টোরিয়াল আছে কত লিখবো ওটা কমপ্লিট এইটুকু বোঝা গেছে এইবার এই পরের লাইনটা ভালো করে বুঝো 1 বাই n ফ্যাক্টোরিয়াল দেখো তো ভাই x টু দি পাওয়ার n লিখলাম
প্লাস, এবার একটা কথা বলো আমাকে, দেখো এখানে n ফ্যাক্টরিয়াল আছে দেখতে পাচ্ছ, n ফ্যাক্টরিয়ালকে আমরা কত লিখতে পারি, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, কোনো প্রবলেম নেই তো। আচ্ছা, তারপরে পাশে কত আছে, x টু দি পাওয়ার n মাইনাস 1 a বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল। কি লাভ হলো কিছু? কাটলো এটা? ওকে, প্লাস। আচ্ছা, এখানে n ফ্যাক্টরিয়াল আছে, n ফ্যাক্টরিয়ালকে আমরা n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। উপরে কত আছে, x টু দি পাওয়ার n মাইনাস 2 a স্কয়ার, তাই তো, বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। দেখো তো কি লাভ হলো, এই দেখো n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল, প্লাস ডট 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 করে প্লাস a টু দি পাওয়ার n। হ্যালো, এইবার অঙ্কের লাস্টের আগের লাইন দেখো, খুব সহজ ব্যাপারটা, এবার একটু বুঝবা। x টু দি পাওয়ার n লিখলাম, প্লাস, এবার একটা কথা বুঝো। আচ্ছা দেখো তো তোমার কাছে কত আছে এখন, উপরে শুধু n পড়ে আছে আর নিচে 1 ফ্যাক্টরিয়াল পড়ে আছে, 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1ই। আচ্ছা, শুধু তো মানে n পড়ে আছে। আচ্ছা, n কে আমি চাইলে nc1 লিখতে পারি, nc1 মানে তো mই হবে আলটিমেট। তাহলে দেখো তো, তারপরে কি পড়ে আছে, x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার কিছু না মানে 1 লিখতে পারি। এটুকু ক্লিয়ার হয়েছে তো? প্লাস, এবার বুঝো, দেখো তো এখানে কি পড়ে আছে, দেখো এখানে পড়ে আছে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2ই, তা সেটাকে আমি nc2 লিখতে পারি। এবার তুমি বলবে nc2 মানে আদৌটা হয় নাকি, দেখো হয় কি না, এই দেখো, দেখো nc2 মানে কত, n ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাই না nc2 মানে। তাহলে উপরের n ফ্যাক্টরিয়ালকে আমি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এই দেখো, দেখো n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে nc2 এর জায়গায় লিখতে পারি আমরা। ওকে, তাহলে দেখো তো ভাই এরপর কি আছে, x টু দি পাওয়ার n মাইনাস 2 a স্কয়ার প্লাস ডট 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 করে প্লাস a টু দি পাওয়ার n। দেখো তোমার কিছু চেনাশোনা লাগছে কিনা, এই দেখো x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার 1, nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কয়ার, তারপর nc3 পরপর চলতে থাকছে, লাস্টে দেখো a টু দি পাওয়ার n। তাহলে একটা ফর্মুলা হলো, কার ফর্মুলা, a প্লাস b, তার মানে x মানে তো a আর a মানে b টু দি পাওয়ার n লাগছে বাই n ফ্যাক্টরিয়াল। দেখো প্রমাণিত, দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। এটা LHS থেকে লিখে শুরু করতে, LHS এটা ইকুয়াল টু RHS a প্লাস x টু দি পাওয়ার n, এইটা বলে দিয়েছে। এর বিস্তৃতিতে তোমাকে কি বলেছে দেখো, এটা বলেছে এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a, জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b। দেখো বিজোড় স্থানীয় পদ আর জোড় স্থানীয় পদ তোমাকে বলে দিয়েছে, তাহলে আমার একটা সূত্র মনে রাখতে হবে, বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টির কি সূত্র হয়, জোড় স্থানীয় পদগুলির সমষ্টি কি হয়। দেখো বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি কি a বলেছে না ওরা, আর জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b বলেছে। এবার সূত্রগুলো দেখে নাও, দেখো সূত্রটা খুব সহজ মনে রাখা, a প্লাস x টু দি পাওয়ার n প্লাস a মাইনাস x টু দি পাওয়ার n বাই 2, এটা হচ্ছে তোমার জোড় স্থানীয় পদগুলির সমষ্টি, এই সরি বিজোড় স্থানীয় পদ। দেখো a মানে বিজোড় স্থানীয় পদ বলেছে, বুঝতে পেরেছো। আর জোড় স্থানীয় পদগুলির সমষ্টি কি হয়, দেখো a প্লাস x টু দি পাওয়ার n a মাইনাস x টু দি পাওয়ার n বাই 2, দেখো সেম তো, সেম তো, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়, এটুকুই পার্থক্য। দেখো দুটোই সেম, কিন্তু বিজোড় স্থানীয় পদগুলি হলে মাঝে প্লাস হয় আর জোড় স্থানীয় পদগুলি হলে মাঝে শুধু একটা মাইনাস দিয়ে রাখবা, প্লাস নয়। কি ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এইবার দেখো কি দাঁড়াচ্ছে, দেখো তোমাকে LHS এ কি আছে দেখো তো বাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটা কথা বলো, এইটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার হবে না পুরোটা, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার হবে, তাই তো। আচ্ছা একটা কথা বলো, তাহলে আমি যদি লিখি, দেখো 1/4টা বাইরে রেখে দিতে পারি আমি, 2 স্কয়ার 4 কমন চলে গেল, বাইরে থাক। আচ্ছা বাইরে গেলে এটা স্কয়ার, এই পুরোটা স্কয়ার, তাহলে এটাকে তুমি আচ্ছা লিখি, এত বললে বুঝতে পারবা না। সেকেন্ড ব্র্যাকেট দিলাম a প্লাস x টু দি পাওয়ার n প্লাস a মাইনাস x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার, ঠিক আছে না, ঠিক আছে। তারপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস a মাইনাস x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার। এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? দেখো তো এবার এটাকে a মনে করো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই ফরম্যাট আছে না, কি ফর্মুলা, 4ab, মনে আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab হয়, তাই তো। তাহলে দেখো তো বাবা 1/4 ইনটু 4, a মানে কত, a প্লাস x টু দি পাওয়ার n ইনটু b মানে কত, ঠিক আছে,
এবার দেখো ভাই যে 4 4 কেটে গেল, কাটলো। এবার দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার না, মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার n। দেখো প্রুভড হয়ে গেছে, ইকুয়াল টু RHS প্রুভড। বুঝতে পেরেছো? 2 নম্বরটা তোমরা নিজেরা একই ভাবে করে নেবা। দেখো সেম ওই মান বসিয়ে দেবা, হয়ে যাবে। এইটা শুধু একটু মনে রাখার চেষ্টা করবা, বাস। আচ্ছা দেখো ইলেকট্রিকের 2 এর অঙ্কটা কি বলেছে, বলেছে দেখো এত বিস্তৃতিতে পঞ্চম ষষ্ঠ সপ্তম পদের সহগ 3টি সমান্তর শ্রেণীতে থাকলে n এর মান কত। দেখো বলেছে 1 প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতিতে কোন কোন পদের পঞ্চম t5 বের করতে হবে, t6 বের করতে হবে আর t7 বের করতে হবে। তাহলে এই তিনটাকে বের করি। এদের কি বলেছে, এদের সহগগুলি, তাই তো, এদের সহগগুলি সমান্তর শ্রেণীতে থাকলে n এর ভ্যালু কত, ভালো করে দেখবা। দেখো এদের সহগ বের করব আমরা, তাহলে আগে পদগুলো বের করি। t5 মানে কত হবে বলে, nc4, তাই তো, x টু দি পাওয়ার 4। এটা কত হবে বলে, nc5 x টু দি পাওয়ার 5। এটা nc6 x টু দি পাওয়ার 6। সিম্পল লজিক। এবার একটা কাজ করো, দেখো বলেছে এদের সহগগুলি সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতিতে থাকলে কি হয় বলো, 2 ইনটু t6 ইকুয়াল টু t5 প্লাস t7। প্রথম দুটো যোগফল মাঝেরটা দ্বিগুণের সাথে। তার মানে শর্তানুসারে দেখো পুরো পদগুলো না কিন্তু সহগগুলো, তার মানে এটা সহগ, এটা সহগ আর এটা সহগ, তাই তো। তাহলে করো, তাহলে 2 ইনটু nc5, এই যে 2 ইনটু t6 এর সহগ ইকুয়াল টু nc4 প্লাস nc6। এরা সমান্তর প্রগতিতে আছে, তাই তো। তাহলে তাই যদি থাকে তাহলে এবার বের করো, এটা n ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল equal to n factorial by 4 factorial into n minus 4 factorial plus n factorial by 6 factorial into n minus 6 factorial। এবার একটা বিষয় লক্ষ্য করো, দেখো n factorial সবার থেকে কেটে গেল, ঠিক আছে, n factorial সবার থেকে কেটে গেল। এবার দেখো কত দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার দেখো 2 থাক উপরে বাই, দেখো 5 factorial আছে, 5 ফ্যাক্টোরিয়াল কে আমরা 5 into 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর n minus 5 কে আমরা কত লিখতে পারি, দেখো n minus 5 into n minus 6 ফ্যাক্টোরিয়াল, এটুকু লিখতে পারি। ইকুয়াল 1 by 4 ফ্যাক্টোরিয়াল কে 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, আর n minus 4 ফ্যাক্টোরিয়াল কে লিখছি n minus 4 n minus 5 n minus 6 ফ্যাক্টোরিয়াল। কি করতে চাইছি বলো তো, আমি সবকটা n minus 6 ফ্যাক্টোরিয়াল আনতে চাইছি, তাহলে কেটে যাবে। দেখো এখানে n minus 6 ফ্যাক্টোরিয়াল আসছে, এখানেও আসছে, এটা তো আছেই, কেটে যাবে অটোমেটিক। আচ্ছা প্লাস 1 বাই, দেখো 6 ফ্যাক্টোরিয়াল কে আমরা কি করছি, 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তো। এবার একটা জিনিস দেখো লাভ হলো, n মাইনাস 6 n মাইনাস 6 n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। আবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল সব কেটে গেল, কেটে গেল এগুলো। তাহলে রইলোটা কি অঙ্ক, এখন অঙ্ক এখান থেকে রইলো 2 by 5 into n minus 5, এটা রইলো equal to 1 by 4 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেছে, তাহলে রইলো n minus 4 into ওকে প্লাস ওটা কত রইলো বলো, 6 into 5 into ও শুধু এইটুকু, কারণ n minus 6 ফ্যাক্টোরিয়াল তো কেটেই যাচ্ছে। কি এটুকু বুঝেছো? এইবার দেখো এরপর এটা আমি মুছে দিলাম। এইবার দেখো কি দাঁড়াচ্ছে, এটা ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে 2 by 5 into n minus 5, তাই তো। আচ্ছা এবার কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু, দেখো এই দুটো যদি এলসিএম করো তুমি, এলসিএম n minus 4 into n minus 5, ও আরো আছে 30 থাকবে সাথে একটা, কারণ এই যে পাচ্ছে 30, তাহলে 30 ও থাক সাথে। আচ্ছা তাহলে কত হলো বলো, এটা হলো 30, তাই তো, 30 প্লাস n minus 4 into n minus 5। এবার দেখো n minus 5 দুপাশ থেকে কেটে গেল, এখান থেকে এটা কাটলে 5 6 30 হলো। এবার দেখো এটা 6 2 12, তাই তো, 12 into n minus 4, এই তো থাকলো এই পাশে নাকি, 12 into n minus 4 ইকুয়াল টু 30 প্লাস, দেখো এটা ফর্ম এটা গুণ করলে কত হয়, এটা n স্কয়ার মাইনাস বলো 5n মাইনাস 4n প্লাস 20, ঠিক আছে না। এবার যোগবিয়োগ করে দেখো কি আসছে, দেখো এটা n স্কয়ার হইলো, এই 5 আর 4 মাইনাস 9n, 30 আর 20 করলে প্লাস 50, ঠিক আছে। এবার লক্ষ্য করো এই পাশে 12n যদি ওপাশে যায় তাহলে মাইনাস 12n হিসাবে যাবে,
দেখো এটা -48 ওপাশে গেলে +48 ইকুয়াল টু 0। তাহলে n স্কয়ার -9 মাইনাস বার করলে -21 বার 21 আর 50 আর 48 করলে 98 ইকুয়াল টু 0। এবার তোমরা এটা মিডল টার্ম করতে পারবা, তাই না? মিডল টার্ম করলে কত দাঁড়াচ্ছে দেখো, আমি এই জায়গাটুকু এই একটা দুটো লাইন মুছে দিলাম। দেখো n স্কয়ার -98 মানে কত হবে বলো? 7 14 98, 14 সাথে 21, তাই তো? তাহলে 14n - 7n + 98 ইকুয়াল টু 0। তাহলে n কমন নিলে n - 14 -7 কমন নিলে n - 14 ইকুয়াল টু 0। তাহলে n - 14 একবার n - 7 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত আসছে? 14,7। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি বের করতে বলেছে? ও n এর মানে তো চেয়েছে নাকি আর কিছু চেয়েছে? বাস, তাহলে n এর ভ্যালু 7 হতে পারে, n এর ভ্যালু 14 হতে পারে, দুটো হতে পারে, কোনো সমস্যা কিছু নেই। বাস, এটা আমাদের আনসার। আচ্ছা, 3 এর অঙ্কটা দেখো কি বলেছে, আমি পড়ছি। দেখো বলেছে 1 + x⁴n এর বিস্তৃতিতে পরপর তিনটি পদের সহগ যথাক্রমে 120, 210, 252 হলে n এর মান নির্ণয় করো, তাই তো? পরপর তিনটি পদের সহগ বলে দিয়েছে তোমাকে, সহগ তো নাকি? হ্যাঁ। তাহলে প্রথমে তুমি ধরে নাও, তিনটি পদ বলেছে তো? হ্যাঁ, ধরে নাও একটা পদ হচ্ছে m, একটা m+1, একটা m+2, পরপর তিনটে বলেছে তো, যে কোনো তিনটে পরপর। তাহলে তুমি বের করবা, এখানে আছে 1 + x⁴n, তাহলে তুমি প্রথমে tm বের করবা, tm+1 বের করবা, m+2 বের করবা। ওকে, তিনটে জিনিস আমরা বের করব। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো tm মানে nc কত লিখবো আমি? একদমই না, m-1 লিখবো। ভালো করে বোঝো, এটাকে তো আগে r+1 ফরম্যাটে লিখতে হয়। তাহলে m কে আমরা কত লিখতে পারি? m-1 + 1, এই হলো r+1 ফরম্যাটে, তাই না? এবার দেখো r এর ভ্যালু m-1, তাই না? x⁴, দেখো যে কোনো সাধারণ পদকে কি করে লিখতে হয়? tr+1 লিখতে হয় তো। তাহলে এখানে শুধু m ছিল, +1 করতে গেলে একটা তো -1 করতেই হবে, তাই r এর ভ্যালু হচ্ছে m-1। ঠিক আছে না? mc আর এরপর কি হবে বলো? x⁴ m-1, x⁴ r হয়। আচ্ছা বলো তো এটা কত হবে? nc, এইটা শুধু m ই হবে। এই দেখো +1 আকারে আছে, এটা +1 থাকে, দেখো +1 আকারে লিখবা, বাকি যা পড়ে থাকবে সেটাই হবে, সিম্পল লজিক। তারপরে x⁴ m, এটা কত হবে? nc m+1 হবে। কেন? কারণ m+2 আছে, তাহলে m+1 + 1 এই পাবে। x⁴ কত হবে বলো? m+1। এবার দেখো এর বলেছে সহগগুলো, এর যে সহগগুলো, এই যে এইটা এটা এটা, এদের সহগের দেখো কি দেওয়া আছে? ও সহগগুলোই দেওয়া আছে, সহগগুলোই বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ একদমই একদমই, NCM NC এটা NCM+1। তাহলে দেখো এই তিনটে ভ্যালু কত আছে, আরামসে বসিয়ে দাও। প্রথমটা কত আছে? 120, 200, 210, 252, তাই তো? প্রথমটা 120, 210, 252, ঠিক আছে এটা। ওকে, এইবার দেখো কি দাঁড়াচ্ছে, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে আমরা 3 নম্বর দেব। কি করব আমরা? ডিভাইড করব। 2/1 করে দাও, 3/2 করে দাও, হয়ে যাবে। তো প্রথমে আমরা 2/1 করছি, উপরেরটুকু মুছে দিলাম, এটুকু তো নিয়ে কোনো সমস্যা কিছু না। আমরা প্রথমে করছি 2/1, চলো এটা বাই এটা করি। NCM/NCM-1 ইকুয়াল টু 210/120। দেখো এই ফরম্যাটটা এরকম লাগছে, NCR/NCR-1, তাই না? কি ফর্মুলা এটা? n-r+1/r, তাই তো? ইকুয়াল টু এটা কাটো, 3 দিয়ে 3 সাথে 21, 3 4 12, 7/4 হলো। এবার এটাকে কোণাকুণি গুণ করো, গুণ করলে দেখো, ও আর মানে তো এখানে m, তাই না? আর মানে তো m। আচ্ছা কোণাকুণি গুণ করো, 7m ইকুয়াল টু 4n - 4m + 4, এক পাশে নিয়ে আসো। 7m এটা করলে 11m - 4n - 4 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 4 লিখে রাখো, তাতে কোনো প্রবলেম নেই। এটাকে 4 নম্বর দাও, 3 হয়েছে 4 দিলাম, 3 অবধি হয়েছে 4 দিলাম। ওকে,
আচ্ছা এইবার একটা কাজ করো, 3/2 করে দাও। 3/2 করে দাও। 3/2 করে দিলে কত হচ্ছে দেখো, NCM plus 1 by NCM 252/210 কাটাকাটি করে দেখো। এটা ফর্মুলা লিখি n minus NCR by R minus 1, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তার মানে এখানে R মানে কত দাঁড়াচ্ছে, m plus 1, তাই তো, plus 1 by R মানে m plus 1, তাই না? বুঝতে পেরেছো? দেখো এটাকে R minus 1 করে সাজিয়ে লিখলাম, এটাকে যদি R ভাবি তাহলে m plus 1 minus 1 R minus 1 হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু, এটা কি কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে 6/5 হচ্ছে। 6/5, ঠিক আছে। তোমার 3 2 6 কাটাকাটি, হ্যাঁ অনেক কিছু দিয়ে যাচ্ছে, তাহলে 2 3 সব দিয়ে হচ্ছিল, ঠিক আছে। চলো 6/5 এটা দেখে নিই আমরা কত আছে, n minus m minus 1 plus 1 by m plus 1 equal to 6/5। দেখো একটা লাভ হলো, 1 1 কেটে গেল, তাই না? 1 1 কেটে গেল। এইবার যদি তোমরা কোণাকুণি গুণ করো তাহলে কত দাঁড়াচ্ছে, 6m plus 6 equal to 5n minus 5m, তাই তো, 5n minus 5 হলো। এবার এক পাশে নিয়ে আসো আরামসে, 6m এটা যোগ করলে 11m minus 5n equal to minus 6, এটাকে দিয়ে দাও তুমি 5 নম্বর ইকুয়েশন। এবার আমরা আর কিছুই না, 4 আর 5 কে সলভ করব, বাস পেয়ে যাব এটুকু করে। আচ্ছা দেখো 4 আর 5 কে এবার সলভ করি। 11m তো কেটেই যাবে অটোমেটিক, 11m minus 4n equal to 4, 11n minus 5n equal to minus 6, minus plus plus কেটে গেল, এই তো n equal to 10, ঠিক আছে। ওকে, এর ভ্যালু জানতে চাইছে, দেখো এর ভ্যালু কত, তো এর ভ্যালু 10, বাস। 5 এর অঙ্কটা দেখো কি বলেছে, এত বিস্তৃতিতে 3টি পদের সহগের অনুপাত 1:2:3, পরপর 3টি পদের n এর মান নির্ণয় করো। একই তাই 1 plus x to the power n এর 3টি পরপর, তাহলে একটা tm, একটা tm plus 1, একটা tm plus 2। দেখো এই ব্যাপারটা এই মাত্র করলাম, একই রকম অঙ্ক। তাহলে এটা কত হবে বলো, nc m minus 1, তারপর x to the power m minus 1, nc m x to the power m, nc m plus 1 x to the power m plus 1। দেখো এই মাত্র এটাই করলাম, এটাই। এবার বলেছে এ, দেখো আগের অঙ্কটা এর অঙ্কটা একটা ছোট বেসিক পার্থক্য, আর কিচ্ছু না। আগের অঙ্কে এই যে সহগগুলোর মান দেওয়া ছিল, তাই তো, আর এটা সহগগুলোর অনুপাত দেওয়া আছে, পার্থক্য শুধু এইটাই। তো দেখো অনুপাত কত দেওয়া আছে, 1:2:3, তাই তো। তাহলে একটা কাজ করো, এটা বাই এটা করলে 2/1 হবে। দেখো অনুপাতটা কত আছে, 1 2 3, অনুপাতটা এটা আছে তো। তাহলে আমি একবারে ইকুয়েশন ফর্ম না, এটা বাই এইটা বাই এটা করলে তো 2/1 আসবে, আর এটা বাই এটা করলে 3/2 আসবে। এই তো সিম্পল লজিক, করে দাও। দেখো আগেরটায় সংখ্যাগুলো লেখা ছিল, এটা রেশিওটা লেখা, কনসেপ্ট একই একদম। তাহলে সুতরাং দিয়ে NCM বাই NCM minus 1 এটা ইকুয়াল টু 2/1। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে বলে, NCR বাই NCR minus 1। দেখো এটা তো আগেরটাই, তাই না? তাহলে কত হবে বলে, এটা n minus r plus 1 by r equal to 2/1, গুণ করো, 2m equal to n minus m plus 1, তাহলে 3m minus n equal to 1। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আর আরেকটা কি হবে, এটা বাই এটা করো, NCM plus 1 by NCM, এটা কত হচ্ছে 3/2, তাই তো। তাহলে ফর্মুলা ফেলো, এটা তো বুঝতে পারছে, n minus r plus 1 by r, তাই না? ও সরি, এটা n plus 1, তাই তো, equal to 3/2। এই যে এটা কেটে গেল, কোণে কোণে গুণ করো, 3m plus 3 equal to 2m minus 2m। এপাশে নিয়ে আসলে 5m minus 2n equal to minus 3। আর আমার কিছু বলার নেই, এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেছো, এবার এর সুন্দর করে সলভ করো। এর ভ্যালু কত আসছে, 14। আরামসে যে কোনো পদ্ধতিতে সলভ করে নাও, অপনয়ন বজ্রগুণ যা মনে আসে করে ফেলো। তাহলে এর ভ্যালু আসছে 14, বাস। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো কি বলেছে, বলেছে x প্লাস, দেখো দেখো 6টা ভালো অঙ্ক, স্টার্ট দিতে পারো। দেখো 6টা কি বলেছে,
বলেছে x প্লাস a টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদের মান যথাক্রমে a b c d, তবে দেখাও যে। দেখো ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। দেখো বলেছে কি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, তাই তো? এই কটা পদের মান বের করতে হবে। এবার দেখো তাহলে এই তো এক্সপ্রেশন a টু দি পাওয়ার n। এবার বোঝো t3, t3 মানে কি বলো? t2 plus 1, তাহলে nc2 হবে, তারপরে x টু দি পাওয়ার n minus 2 a স্কয়ার, এটা সমান সমান a ডাইরেক্ট লিখে দিলাম, হবে না? এটা তো দ্বিতীয় পদের মান দিয়ে বলেছে, তাই না? এটা দ্বিতীয় পদ। এবার দেখো এটা তৃতীয়, তাই না? এবার 4 3 4 5 6, এবার দেখো ভাই এটা তো 3 হলো, 4 4 মানে b, এই হ্যাঁ 4 মানে, তাহলে কত হচ্ছে ভাই? nc3 n minus 3 a cube। ওকে, আচ্ছা দেখো আবার c কত দাঁড়াচ্ছে বলো? nc 4 x টু দি পাওয়ার n minus 4 a টু দি পাওয়ার 4, আর d nc 5 n minus 5 a টু দি পাওয়ার 5। অঙ্কটা একটু লম্বা হবে, মানে দেখো এত কিছু এতক্ষণ যে অঙ্কগুলো করছিল একটু ভেবে দেখো, সহগ দিচ্ছিল, ছোট ছোট হয়ে এসেছিল ভাই, এখানে আবার সব। আর আগের অঙ্কগুলো তাও দেখো একটা অন্তত এক ছিল ঝামেলা মিটতো, এবার তো দুটোই আছে। তাহলে আর কি, কষ্ট করে পড়ো, 1 2 3 4, চলো এইবার প্রথমে একটা কাজ করো, 2 ডিভাইড 1 করে দাও b বাই a। দেখো b বাই a কত দাঁড়াচ্ছে? nc3 x টু দি পাওয়ার n minus 2 a স্কয়ার বাই nc2 x টু দি পাওয়ার n minus 3 a কিউব, তাই তো? তাহলে দেখো nc3 বাই nc2 মনে পড়ছে ncr বাই ncr minus 1, ঠিক আছে না? দেখো ভাই এইটাকে মুছে আমি 3 মাইনাস 1 লিখতে পারি তো লিখে, তাহলে ncr বাই ncr minus 1 এতক্ষণ বলছি কি ফর্মুলা? n minus r প্লাস 1 বাই r। আচ্ছা এবার এইটুকু বলো কত হয়? এইটুকু বলো, ভেবে বলবা। দেখো ভালো করে বোঝো, এখানে x টু দি পাওয়ার n minus 2, আর এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস n প্লাস 3, তাই না? তাহলে শুধু n মানে x থাকছে শুধু। কি তোমরা কি বুঝতে পারলে x কেন থাকলো শুধু? আরেকবার বোঝাই। দেখো পাওয়ার n minus 2 আছে, আর এই পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস n প্লাস 3, তাহলে মাইনাস n প্লাস n কেটে গেল, মাইনাস 2 আর প্লাস 3 করলে প্লাস 1। উল্টো লিখেছি? ও হো 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 হো, সরি 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 সরি, এটা 3 হবে, তাই না? তাই না? এই বাবা সরি সরি সরি, আর উপরে তাহলে হবে a কিউব, একদম। কিন্তু এটা ঠিকই লিখেছি বলো? হ্যাঁ, তারপর উল্টে গেছে, ঠিক আছে ওকে। তাহলে কোনো ব্যাপার না, 1/x হবে, সিম্পল লজিক, কারণ x টু দি পাওয়ার -1 থাকবে, তাহলে 1/x হবে, আর এটা ওদের উপরে a হবে, তার মানে a/x। না এবার ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা খুব ভালো। এইবার একটা কাজ করো, 3/2 করো, 3/2, 3/2 করলে কত হচ্ছে? c/b, তাই তো? ইকুয়াল টু, চলো একটু সাবধানে লিখবো আগে, c/b nc4 বাই, আচ্ছা উপরে গুলো লিখে নি, x টু দি পাওয়ার n minus 4 a টু দি পাওয়ার 4 বাই nc3, তাই তো? x টু দি পাওয়ার n minus 3 a কিউব। দেখো ভাই এটা কত দাঁড়াবে? এটাকে 4 minus 1 লিখতে পারি, তাহলে কত বলে n minus r, তারপরে প্লাস 1 বাই, এটা কত হবে? ওই 1/x হবে, এটা এই হবে, দেখো একই ব্যাপার। কিন্তু এটাকে একটু ক্যালকুলেশন তো করা যায় না, তাই না? এটাকে করলে কত হচ্ছে বলো তো? n minus 2/3 into a/x, তাই না? আর এটা কত দাঁড়াচ্ছে বলো? n minus 3/4 into a/x। খুব ভালো, এইটুকু অবধি ঠিক আছে আপাতত। এইবার আরো একটা করে রাখবো, 4/3 ও করে রাখবো, 4/3, দেখি কত দাঁড়াচ্ছে? d/c equal to টুকে নি nc5 x to the power n minus 5 a to the power 5, nc4 x to the power n minus 4 a to the power 4। ওকে, ঠিক আছে। এবার দেখো কি দাঁড়াচ্ছে তাহলে ইকুয়াল দিলে, দেখো এটা কত দাঁড়াচ্ছে বলো? n minus r plus 1 by r, ঠিক আছে না? এটা 1, ও দেখো ভাই এটা a/x হবে, দেখো আলটিমেট একই কনসেপ্ট। তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলো? n minus 4/5 into a/x। এইটুকু অবধি রাখলাম। এইবার আমরা প্রুফ করতে দিয়েছি যেটা, সেটা চেষ্টা করব প্রুফ করা। দেখো আমি বাস এইটুকু ব্যাপার, এইগুলো তো মুছে দিলাম, এগুলো আর কোনো তেমন কাজ নেই, থাকলে সেটা পরে দেখবো। আচ্ছা LHS ইকুয়াল টু,
দেখো এলএইচএস এ কি আছে, কি আছে, বি স্কয়ার মাইনাস এসি, বি স্কয়ার মাইনাস এসি বাই কত আছে, একদম সি স্কয়ার মাইনাস বিডি। এবার দেখো সাবধানে একটু বোঝার চেষ্টা করো, একটা কাজ করছি, ওপরে আমি এসি দিয়ে ভাগ করছি, এসি দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে বলো উপরে, বি বাই এ ইন্টু বি বাই সি, ঠিক করলাম না, -1 এটুকু ঠিক আছে, বুঝলে না, ওপরে আমি এসি দিয়ে ভাগ করলাম, কি বুঝলে না? আচ্ছা আরে ভাই এটা তো বি স্কয়ার বাই এসি লিখতাম, আমি একটু ভেঙে চুরে লিখলাম, ওই যেখানে আছে দেখো এটা তো বি বাই এ, ও এটা সি বাই বি আছে, উল্টে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে ওপরে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা এসি ওপরে এটাকে ভাগ করেছি, তার মানে আমার ওপরে এসি গুণ করতে হবে না, বুঝছো? আমি এসি কোথায় পেলাম, ধুম করে ভাগ যে করলাম, এসি দিয়ে যেহেতু ভাগ করেছি তাই এসি উপরে গুণও করে দিলাম, মিটে গেল। আচ্ছা নিচে এক কাজ করছি, নিচে সি স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কত দাঁড়াবে, এটা 1, এটা মাইনাস বি বাই সি ইন্টু ডি বাই সি, তাহলে এখানে ভাগ করেছি মানে এখানে সি স্কয়ার করে দিলাম, এইটুকু ক্লিয়ার হয়েছে? গুণ করছি ভাগ করছি দুটোই, বুঝতে পারছো তো? এইবার ঠান্ডা মাথায় একটু বুঝি এগুলো কেন করলাম। দেখো বা বি বাই এ, এই যে বি বাই এ আছে, এই দেখো বি বাই সি, হ্যাঁ তুমি বলবে এটা তো সি বাই বি, উল্টে দেবো তাহলেই তো হয়ে গেল। আচ্ছা ডি বি বাই সি আছে, উল্টে দেবো, ডি বাই সি, ওই দেখো ডি বাই সি সবকটা আছে, সবকটা ভ্যালু বসাবো এবার। আচ্ছা এখান থেকে একটা কাটছে, এইটুকু তো করতেই পারি আমরা, ইকুয়াল দিলাম। আচ্ছা এ বাই সি টাকে আগে রেখে দিলাম, ও থাক ভাই, ওর মতো থাক চুপচাপ, এইবার মান বসাবো চুপচাপ। বি বাই এ মানে কত, ওই যে এইটা, তাই তো? বি বাই এ মানে বলো n-2/3 ইনটু a বাই x, তাই তো, ইনটু, আচ্ছা দেখো দেখো এটা c বাই b আর ওটা b বাই c আছে, উল্টে দেবো, এটাকে কত লিখবো, 4 বাই n-3 ইনটু x বাই a, তাই তো, -1 বাই 1 মাইনাস b বাই c মানে কত, এটা উল্টে যাবে, দেখো উল্টে গেলে কত হচ্ছে বলো, 4 বাই n-3 ইনটু x বাই a, তাই তো, ইনটু d বাই c আছে, d বাই c এর মান তো ডাইরেক্ট আছে, তাই না, n-4 বাই 5 ইনটু a বাই x। একটু ক্যালকুলেটিভ হচ্ছে নাকি অঙ্কটা, আর কি করা যাবে বলো। আচ্ছা এইগুলো তোমাদের লেখা হয়ে গেছে, এই যে নিচের গুলো এগুলো আমি মুছে দিলাম আপাতত, হ্যাঁ কারণ করতে পারবো না, চলো ঠিক আছে, এগুলোর কোনো কাজ নেই, দিলাম মুছে। আচ্ছা এইবার দেখো, এবার একটু আমার কাটাকাটি করা লাগবে একটু ঠান্ডা মাথায়। আচ্ছা দেখো এখান থেকে x x কাটছে, a a কাটছে, এইটুকু ঠিক আছে আপাতত। এখান থেকে দেখো x x কাটছে, a a কাটছে, এটুকু কাটলো। আচ্ছা এইবার লসাগু করা লাগবে, দেখো উপরে লসাগু কত হচ্ছে, 3 ইনটু n-3, তাই না, এটা লসাগু হচ্ছে, তাহলে উপরে থাকছে কত, 4 ইনটু n-2 মাইনাস 3 ইনটু n-3, বুঝতে পারলে? দেখো আমি আবার বোঝাই, দেখো এখানে 3 ইনটু n-3 নিচে লসাগু পড়ে আছে, উপরে দেখো পড়ে আছে n-2 ইনটু 4 লিখলাম, আর এই পাশে তো -1 আছে, তাই এটা দিয়ে 1 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা নিচে লসাগু কত থাকছে, 5 ইনটু একটু লম্বা, কিছু করার নেই, n-3, তাই তো, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, 5 ইনটু n-3, কেন লিখলাম, এই যে 1 আছে, মাইনাস এটা 4 ইনটু n-4, একটা লাভ হলো, n-3 পার্টটা কাটলো খুব সুন্দর করে, এইটুকুই আনন্দ পেলাম নাকি। আচ্ছা দেখো এবার এই যে 5টা, এটা অ্যাকচুয়ালি নিচে আছে না, তার মানে 5টা উপরে চলে আসবে না, 5a, আর এই 3টা তো নিচেই আছে, 3c থাক। এবার এটা একটু ক্যালকুলেশন করে দেখি, ইনটু, আচ্ছা 4n, এটা কত হচ্ছে, -8, এটা -3n প্লাস 3 বাই 5n -15 -4n প্লাস 16, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম 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 প্লাস 9, ঠিক আছে, ওকে। এবার দেখো 5a বাই 3c ইনটু 4n থেকে এটা বাদ দিলে n হয়, আর -8 থেকে +9 করলে +1, 5n থেকে 4n বাদ দিলে n হয়, এটাতে বাহ খুব সুন্দর, এটাই আছে বোধহয় রাইট হ্যান্ড সাইডে নাকি, দেখে নাও 5a বাই 3c গুড ইকুয়াল টু, নিজে গুড বলি আপাতত, কি বলো, তোমরাও গুড করে নাও। আর দিলাম কি অঙ্কটা বলেছে দেখো, 8 এ বলেছে এত বিস্তৃতিতে প্রথম 3টি পদ সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো এত। দেখো প্রথম 3টি পদ আগে কোন বিস্তৃতিতে বলেছে, দেখো বা 1 + x⁴n, এটাই তো বলেছে নাকি,
হ্যাঁ প্রথম তিনটি পদ বলো t1 কত হবে? প্রথম পদটা শুধু 1 টু দি পাওয়ার n মানে 1। t2 কত হবে বলো? nc1 a টু দি পাওয়ার লেখার দরকার নেই, x টু দি পাওয়ার 1। আচ্ছা t3 কত হচ্ছে বলো? nc2। ওকে, এবার এরা বলেছে সমান্তর প্রগতিতে আছে, তাহলে তিনটে নাম্বার যদি সমান্তর প্রগতিতে থাকে আমরা বলতে পারি তো 2t2 t1 t3, এটা আমরা বলতে পারি। এবার দেখো 2 ইনটু t2 মানে কত বলো? nc1 মানে তো n nx তাই তো, প্লাস t1 মানে কত বলো? 1 প্লাস t3 মানে কত বলো? nc2 x2। এবার দেখো সরি এখানে একটু ইকুয়াল হবে, এটা হলো 2nx 1 প্লাস এবার দেখো nc2 মানে কত? nc2 মানে কত বলো? n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ফ্যাক্টোরিয়াল ইনটু x2। ঠিক আছে 1। এবার লক্ষ্য করো, দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল কে আমরা কত লিখতে পারি? n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তাই তো, বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x2। এবার দেখো বাইরেটা কেটে গেল, রইল কি n ইনটু n মাইনাস 1 বাই 2 তাই তো। আচ্ছা এবার দেখো তোমাকে প্রুফ করতে দিয়েছে, দেখো প্রুফ করতে দিয়েছে, তো এবার কি করব আমরা? এই 2 দিয়ে 2টা এলসিএম করলে পাশে গুণ করা যাবে, দেখো গুণ করে দাও, তাহলে 4nx ইকুয়াল টু এটা কত 2 প্লাস n ইনটু n মাইনাস 1 x2। এবার সবকটাকে এক পাশে নিয়ে যাও, n ইনটু n মাইনাস 1 x2, এটা পাশে গেলে মাইনাস 4nx, এটা x। হ্যাঁ আর এই দুইটা এই পাশে আছে প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এটাই প্রুফ করতে দিয়েছে না, দেখো মিলেছে n মাইনাস x2 মাইনাস একদম এটাই প্রুফ করতে দিয়েছে। প্রুফ অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু বেশ সহজ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। ঠিক আছে।